দেবযানী তার মেয়ে বুলটিকে নিয়ে কুমারহাটি গ্রামে বাস করত। কুমারহাটি গ্রামটি সমুদ্র তীরবর্তী এলাকায় ছিল, তাই দেবযানী অন্যান্য লোকজনের মতো মাছ ধরাকে প্রধান জীবিকা হিসাবে বেছে নিয়েছিল। আর সাম্প্রতিক সেখানে পর্যটক কেন্দ্র ও বিভিন্ন হোটেল গড়ে ওঠায় দেবযানীর কেনাবেচা বেশ বেড়েছিল। আরে দেবযানী, কি করছিস কি বলতো? প্রতিদিন এই কয়েকটা মাছ দিলে আমার কিভাবে চলবে? আমি তো 5-6টা হোটেলের অর্ডার নিয়ে বসে আছি। নরেন্দা, আমি কি আর চেষ্টা করি না বলো? কিন্তু যতটা মাছ পড়বে আমি তো ততটাই নিয়ে আসবো, তাই না? সে আমি কিছুই জানি না। আচ্ছা, তোরা তো পুরানো জেলে, এখন প্রয়োজনের সময় তোদের কাছ থেকে না পেলে আমি কিভাবে চালাবো বল? ঠিক আছে, এই নে টাকা, আর পরের বারে যেন আমি তোর কাছ থেকেই বেশি মাছ পাই, বুঝেছিস? আর শোন, এখন হোটেলে ইলিশ মাছের চাহিদা খুব বেশি। ইলিশ মাছ পেলে আমাকে অবশ্যই দিবি, কোথাও যেন বিক্রি করে দিয়ে আসিস না। না নরেন্দা, এভাবে বলো না। আমি তোমাকে ছাড়া আর কাকে মাছ দেবো বলো? সে আমি জানি, কিন্তু বাঙালির ইলিশের লোভ যে খুব বেশি। ইলিশ মাছ পড়লে কিনুক আর নাই কিনুক, দাম অবশ্যই জিজ্ঞাসা করবে। তুই আবার যেন বেশি দাম পেয়ে দিয়ে চলে আসিস না। দেবযানী ঠিকই বলছিল। সে যখন থেকে এই কাজ করছে তখন থেকে অন্য জায়গায় মাছ বিক্রি না করে নরেনবাবুর কাছেই বিক্রি করে আসছে। আর এটা নরেনবাবুও ভালো করেই জানতো, তাই মাঝে মাঝে বাজারের তুলনায় কম দামেতেও মাছ কিনে নিত। এতে দেবযানীও কিছু মনে করতো না। এরপর নরেনবাবুর কাছ থেকে মাছের টাকা পেয়ে দেবযানী খুব খুশি হয়ে যায় ও সে খুশি মনে বাজার করে বাড়ি আসে। দেবযানী খুবই সাদামাটা জীবনযাপন করছিল। মাছ বিক্রি করে তার মেয়ের পড়াশোনা ও তাদের সংসার বেশ ভালোভাবেই চলছিল। আর সেজন্য দেবযানী তার জীবন ও জীবিকা নিয়ে খুবই খুশি ছিল। কিন্তু একদিন টিভিতে একটি খবর দেখে দেবযানীর কপালে চিন্তার ভাঁজ পড়ে। একটি বিশেষ ঘোষণা, আগামীকাল অর্থাৎ রবিবার থেকে কুমারহাটি তথা বাংলার বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাত সহ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। খবরের সূত্র অনুযায়ী এই সময় সমুদ্র তীরবর্তী এলাকাগুলি জলোচ্ছ্বাসের কারণে বন্যার আশঙ্কাও রয়েছে। হে ঈশ্বর, এবারে আমাদের কি হবে কি জানি। বন্যা হলে তো আমাদের ঘর বাড়ি কিছুই থাকবে না, সবকিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মা মা, খবরে কি বলছে আমাদের এখানে বন্যা হবে? তা বেশ ভালোই হবে বলো মা। তোমাকে আর সমুদ্রে মাছ ধরতে যেতে হবে না, আমাদের বাড়ির উঠোনেই তুমি মাছ পেয়ে যাবে। আমি দাদুর মুখে শুনেছিলাম অনেক বছর আগে বন্যা হয়েছিল আর সবাই বাড়ির উঠান থেকেই মাছ ধরছিল। এই তুই চুপ কর, চিন্তায় আমার মাথা গরম হয়ে যাচ্ছে আর ও হাসছে। এই বলে দেবযানী আবারও টিভির খবরে মন দেয়। তখন সে জানতে পারে যে আজ থেকেই জেলেদের সমুদ্রে না যাওয়ার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তখন সে মনে মনে ভাবে, হে ঈশ্বর, এবারে আমাদের কি হবে কি জানি। কাছে মাত্র কয়েকটা টাকা রয়েছে, এখন থেকে সমুদ্রে যেতে মানা করছে। এরপর যদি বন্যা হয়ে যায় তাহলে আমাদের অবস্থা কি হবে কি জানি। এভাবেই দেবযানী মনে মনে নানান চিন্তা ভাবনা করতে থাকে। বৃষ্টি পর্যন্ত ঠিক ছিল, কিন্তু জলোচ্ছ্বাস ও বন্যার আশঙ্কার কথা শুনে সে একেবারেই ভেঙে পড়েছিল। এভাবেই চিন্তা ভাবনার মধ্য দিয়ে সময় অতিবাহিত হতে থাকে। অবশেষে সেই দিন চলে আসে। সরকারি ঘোষণা অনুযায়ী সত্যি সত্যি সেদিন ঘূর্ণিঝড় সহ প্রবল বৃষ্টিপাত শুরু হয়, যার ফলে ধীরে ধীরে সমুদ্রের জল উচ্ছ্বাসিত হয়ে বন্যার রূপ নেয়। এরপর ধীরে ধীরে দেবযানীর ঘরের মধ্যে জল ঢুকতে থাকে। তখন মা মা, দেখো আমাদের ঘরের মধ্যে জল চলে এসেছে, এবারে আমরা কি করব? আমার তো খুব ভয় করছে। কেন মাছ ধরবি না? সেদিন তো বেশ বলছিলিস বন্যার জল ঘরে এলে ঘরে বসেই মাছ ধরা যাবে, তাহলে এখন কাঁদছিস কেন? চল আর বেশি কান্নাকাটি না করে বাইরে বের হই। দেবযানীর কথা শুনে বুলটি তার সঙ্গে বাইরে বেরিয়ে পড়ে। তখন জল পুরো গ্রামকে ভাসিয়ে দিয়েছিল আর সকল গ্রামবাসী ভয়ে কাতর হয়ে পড়েছিল। এই পরিস্থিতির মধ্যে দিয়ে আরও কিছুটা সময় কেটে যায়। ধীরে ধীরে সমুদ্রের জল আবারও আগের পরিস্থিতিতে ফিরে আসে। এরই মধ্যে যাদের যা ক্ষয়ক্ষতি হওয়ার হয়ে গিয়েছিল, কিন্তু দেবযানীর বাড়ি পাকা হওয়ায় তাদের খুব একটা সমস্যা হয়নি। কিন্তু কয়েকদিন আগে থেকেই মাছ ধরতে না পারায় তাদের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ হয়ে উঠেছিল। এমনকি তাদের বাড়িতে খাবার মতো কিছুই ছিল না। মা, তুমি আজও রান্না করনি? তাহলে আমরা কি খাবো? তাহলে কি আমরা আজও শুকিয়ে থাকবো? জানি না রে মা, তবে কাছে একটিও টাকা নেই যে চাল ডাল কিছু কিনে নিয়ে আসবো। তোর মনোহর কাকার দোকানে যাচ্ছি, দেখি যদি উনি ধারে কিছু মাল দেন তাহলে নিয়ে আসবো। এই বলে হাতে খালি ব্যাগ নিয়ে দেবযানী মনোহরবাবুর দোকানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। দেবযানী বরাবরই মনোহরবাবুর মুদিখানার দোকানে বাজারহাট করত, তাই সে ভেবেছিল তাদের এই দুর্দিনে মনোহরবাবু তাকে ধারে কিছু মাল দেবেন। এরপর মনোহরবাবুকে গিয়ে বললে, কি, এই দুর্যোগের সময় তোমার ধারে মাল চাইতে লজ্জা লাগে না? যাও যাও, টাকা নিয়ে আসো। আমরা টাকা দিয়েই মাল পাচ্ছি না, আর উনি আবার ধারে মাল নিতে এসেছে।
বাবু, আমার উপর দয়া করো, আমার কাছে একটাও টাকা নেই। এখন যদি আমায় কিছু না দাও তাহলে আমাদের শুকিয়ে থাকতে হবে। আরে এ তো ভারী মুশকিল, আমি বললাম দিতে পারবো না, তবু এসে কান্নাকাটি করছে। যাও না যাও, সমুদ্রে খুব ইলিশ উঠেছে, কয়েকটি ধরে বিক্রি করলেই তো কড়কড়ে নোট পেয়ে যাবে, তখন আর কান্নাকাটি করতে হবে না, বুঝলে? এদিকে পরিশ্রম করবে না আর বন্যার অজুহাত দেখিয়ে বসে বসে খাওয়ার ধান্দা, যত সব। মনোহর বাবু ঠিকই বলছিল, সে বছর সমুদ্রে বহু ইলিশ মাছ এসেছিল, কিন্তু সরকারি নিষেধাজ্ঞা থাকার কারণে কেউ যেতে সাহস পাচ্ছিল না। কিন্তু দেবযানীর কিছু করার ছিল না, এরপরও যদি সে কিছু না করত তাহলে তারা শুকিয়েই মারা যেত। তাই সে প্রবল জলোচ্ছ্বাস উপেক্ষা করে বেশ কিছু ইলিশ মাছ ধরে সেগুলো নরেনবাবুর কাছে নিয়ে যায়। তখন, দেখো নরেনদা, বেশ বড় বড় সাইজের পেয়েছি, এক একটা 1 কেজির উপরে। বাহ, বর্ষায় ইলিশের সাইজ তো বেশ বড় বড় হয়েছে, এগুলো দেশের বাইরে পাঠালে বেশ মোটা টাকা পাওয়া যাবে। কিন্তু এগুলো আমায় টাকা দিয়ে কিনলে চলবে না, এর কাছ থেকে বিনামূল্যেই নিতে হবে। হ্যাঁ সে তো ঠিকই আছে, কিন্তু এই বন্যার সময় কে মাছ খাবে বল, যেখানে সকলের বাড়িতেই মাছ আছে। সকাল থেকে কতজন তো আমাকে ফ্রিতে মাছ দিয়ে যাচ্ছে। নরেনদা, দয়া করে এরকম বলো না, আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি। এখন তুমি যদি আমার কাছ থেকে মাছ না কেনো, আমরা মা মেয়ে না খেয়েই মারা যাব। তাতে আমি কি করব? হ্যাঁ একটা কাজ করতে পারি, তুই বরং মাছগুলো আমায় দিয়ে যা, দেখি অল্প দামেও যদি বিক্রি হয় তাহলে তুই কিছু টাকা পাবি। এক তো বাড়িতে খাওয়ার কিছু নেই, তার উপরে টাকা পাওয়ারও কোনো ঠিক ঠিকানা নেই। তার থেকে ভালো আমি এক কাজ করি, আমি মাছগুলো নগদে অন্য কোনো জায়গায় বিক্রি করার চেষ্টা করি। কি হলো, আবার কি চিন্তায় পড়লি? এই তো এক্ষুনি বলছিলি যে খাওয়ার টাকা নেই, তাহলে রেখেই যা, কিছু হলেও তো টাকা পাবি। দেখ ভালো কথাই বলছি, বুঝেছিস? তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই নরেনবাবুর ফোনে কল আসে ও সে বলে, হ্যাঁ হ্যাঁ বলুন দেবেন্দ্রবাবু। আরে না না, আপনাকে ঘোরাতে যাব কেন, আসলে জেলেরা নদীতে নামতেই পারছে না, আর যারা মাছ ধরছে তারা চড়া দাম চাইছে, বুঝেছেন? ধুর, ইলিশ এখন পুঁটি মাছ পাওয়া যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি যদি ইলিশ মাছ পাই তাহলে আপনাকে পাঠাবো, কিন্তু দামটা একটু বেশি হয়ে যেতে পারে। ওই ধরুন বড় সাইজের ইলিশ 2000 টাকা কেজি তো হবেই। নরেনবাবুর কথা শুনে দেবযানী আসল ব্যাপারটি বুঝতে পেরে যায়। আসলে নরেনবাবু খুবই চালাক ও লোভী মানুষ ছিল, আর সে বন্যার অজুহাত দেখিয়ে দেবযানীর কাছ থেকে ফ্রিতে মাছ নেওয়ার চিন্তা ভাবনা করছিল। দেবযানী এটা বুঝে গিয়ে নরেনবাবুকে মাছ না দিয়েই চলে আসে। তাকে বাড়িতে আসতে দেখে তার মেয়ে বুলটি বলে, মা মা তুমি এসে গিয়েছো, কিন্তু মা তুমি কিছু খাবার কিনে নিয়ে আসোনি কেন? তুমি তো জানো যে আমাদের বাড়িতে খাবার কিছুই নেই, এখন কি আমরা শুধু মাছ খাবো? হ্যাঁ, শুধু মাছই খেতে হবে, আর এটা খেতে পাচ্ছিস তাই ভাগ্যের। সামান্য কিছু তেল নুন আছে, কাল থেকে হয়তো মাছও ভাজতে পারবো না, কাঁচাই খেতে হবে। হে ঈশ্বর, আমাদের কি হবে কি জানি, 2 দিন পর আমরা হয়তো না খেয়েই মারা যাব। এই বলে কাঁদতে কাঁদতে দেবযানী ইলিশ মাছ ভাজতে থাকে। দেবযানী খুবই ভালো মাছ ভাজতে পারত, আর সেটা ইলিশ মাছ হওয়ায় তার গন্ধ আশেপাশে ছড়িয়ে পড়ে। দেবযানীর বাড়ি কয়েকটি হোটেল সংলগ্নই ছিল, আর বন্যার কারণে সেখানে আগত পর্যটকরা আটকে পড়েছিল। এরপর দেবযানীর ইলিশ ভাজার গন্ধ পেয়ে এক এক করে পর্যটকরা তার কাছে ইলিশ মাছ ভাজা কিনতে আসে ও তারা বলে, দিদি, দারুণ টেস্ট, এত টেস্টি বিগ সাইজের ইলিশ আমি কখনোই খাইনি। আর আপনার হাতে জাদু আছে মানতে হবে, আমরা এতদিন হোটেলে আছি এরকম মাছ ভাজা কখনোই খাইনি। হ্যাঁ দিদি, আজ থেকে আপনি প্রতিদিন আমাদের হোটেলে ইলিশ মাছ ভাজা দিয়ে আসবেন, না বললে কিন্তু চলবে না দিদি। সমুদ্র সৈকতে বেড়াতে এসেছি আর বর্ষায় ইলিশ খাবো না তাই কখনো হয়? এভাবেই সেদিন দেবযানীর মাছ ভাজা অল্প সময়ের মধ্যেই বিক্রি হয়ে যায়। এর ফলে সেদিন তার ভালো টাকা উপার্জন হয়, এবং যাওয়ার সময় তারা আবারও দেবযানীর কাছে ইলিশ ভাজার অর্ডার দিয়ে যায়। অর্ডার পেয়ে দেবযানী খুবই খুশি হয়ে যায়, কারণ এখন তাকে আর কারোর কাছে গিয়ে অনুরোধ করতে হতো না, সে সরাসরি মাছ ধরতো ও সেগুলো ভেজে হোটেলে দিয়ে আসতো। এভাবেই বেশ কিছুদিন চলতে থাকে। ধীরে ধীরে দেবযানীর ইলিশ ভাজার সঙ্গে সকলেই পরিচিত হতে থাকে, এবং দেবযানীর বিক্রি আরও বেড়ে যায়। এখন সে বিভিন্ন আইটেমের মাছ ভাজার একটি হোটেল খুলেছিল ও সে সেখান থেকে বিভিন্ন জায়গায় মাছ ভাজার অর্ডার সাপ্লাই করত। এভাবেই ধীরে ধীরে দেবযানী তার নিজের একটি আলাদা পরিচয় গড়ে তোলে ও সে হাসি খুশি ও সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আজকের আমাদের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো ও তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর প্রতিদিন এরকম মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।